বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা লেখা হয়েছে প্রায় ৫০০ বছর আগের একটি বছরের ঘটনা নিয়ে। সেই বছরটি হচ্ছে ১৫৮৭ সাল, চীনের মিং রাজবংশের সময়কাল। এই বছরটিকে ইতিহাসে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না, কিন্তু এই একটি বছরকে কেন্দ্র করেই রে হুজাং নামে একজন চীনা আমেরিকান ইতিহাসবিদ লিখেছেন একটি অসাধারণ বই, যার নাম ইংরেজিতে বইটির নাম আ ইয়ার অব নো সিগনিফিক্যান্স, অর্থাৎ গুরুত্বহীন একটি বছর গু। কিন্তু এই গুরুত্বহীন বছরটি কেন এত মহত্বপূর্ণ? কেন এই বইটি আজও বিশ্বব্যাপী পড়া হয়? আসুন আমরা এই বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে দেখি, বুঝতে চেষ্টা করি ইতিহাসের সেই গভীর স্তরগুলো। প্রথমে বইটির কেন্দ্রীয় ধারণাটি বুঝে নেওয়া যাক। কোনো ঐতিহাসিক ঘটনার বিস্তৃত বর্ণনা নয়, এটি বরং একটি কাঠামোক্ত বিশ্লেষণ। রে হুজাং দেখাতে চেয়েছেন কিভাবে মিং রাজবংশের প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক রীতি এবং অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ১৫৮৭ সাল ছিল সেই বিন্দু যেখানে সবকিছু ভেতর থেকে পচে যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। সম্রাট ওয়ানলি, যিনি ১০ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, তিনি এখন ৩০ বছর বয়সী একজন নিরাশ মানুষ। তার হাতে ক্ষমতা নেই বললেই চলে। রাজকীয় প্রশাসন চলে বড় বড় মন্ত্রীদের হাতে, কিন্তু তারাও নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বইটি ৬টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথম অধ্যায়ে আমরা দেখি সম্রাট ওয়ানলি। দ্বিতীয় অধ্যায়ে চ্যাং চুচেং, যিনি ছিলেন সম্রাটের শক্তিশালী মন্ত্রী। তৃতীয় অধ্যায়ে শেন শিহুজাং, একজন মধ্যমপন্থী মন্ত্রী। চতুর্থ অধ্যায়ে হাই রুই, একজন কট্টর নৈতিকতাবাদী কর্মকর্তা। পঞ্চম অধ্যায়ে চি চিকুয়াং, একজন বিখ্যাত সেনাপতি। এবং ষষ্ঠ অধ্যায়ে লিচি, একজন দার্শনিক এবং নৈরাজ্যবাদী চিন্তাবিদ। এই ৬টি চরিত্রের মাধ্যমে রে হুজাং মিং রাজবংশের ৫টি ভিন্ন দিককে আলোকিত করেছেন: রাজা, মন্ত্রী, আমলা, সেনাবাহিনী এবং বুদ্ধিজীবী। সম্রাট ওয়ানলি, যার আসল নাম ঝুই জুন, তিনি ১০ বছর বয়সে সিংহাসনে বসেন। তার রাজত্বের প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কারণ তিনি একজন অসাধারণ মন্ত্রী লিউ চেংয়ের নির্দেশনা ছিলেন। কিন্তু লিউ চেংয়ের মৃত্যুর পর সম্রাটের জীবন বদলে যায়। তিনি ধীরে ধীরে তার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তিনি তার নিজের প্রাসাদে বন্দী হয়ে পড়েন। তিনি আর কখনও তার মন্ত্রীদের ব্যক্তিগতভাবে দেখা দেননি। ৩৩ বছর ধরে তিনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি। কেন এমন হল? কারণ মিং রাজবংশের প্রশাসনিক ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছিল যে সম্রাটকে শুধু একটি প্রতীকী ভূমিকা পালন করতে হতো। তিনি আসলে কিছুই করতে পারতেন না যদি না তিনি পূর্ববর্তী রীতিনীতি ও নিয়ম ভঙ্গ করতেন। সম্রাটের দুঃখের গল্প শুনলে আমরা বুঝতে পারি যে ক্ষমতা আসলে কি। ক্ষমতা কোনো ব্যক্তির হাতে থাকে না, বরং এটি একটি সিস্টেমের মধ্যে লুকানো থাকে। মিং রাজবংশের সিস্টেমটি ছিল অত্যন্ত জটিল এবং শক্ত। সম্রাটকে সিস্টেমের বাইরে যেতে দেওয়া হতো না। উদাহরণস্বরূপ, সম্রাট ওয়ানলি তার প্রিয় উপপত্নীকে সম্রাজ্ঞী করতে চেয়েছিলেন, কিন্তু রাজকীয় মন্ত্রীরা তাতে বাধা দেন, কারণ সেটা রীতিনীতির বিরুদ্ধে ছিল। সম্রাটের ব্যক্তিগত জীবনও নিয়ন্ত্রিত হতো রাষ্ট্রীয় নিয়মে। এই অচলাবস্থা সম্রাটকে হতাশ করে তোলে এবং তিনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন দ্বিতীয় চরিত্রে আসি, চ্যাং চুচেং। তিনি ছিলেন মিং রাজবংশের সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত মন্ত্রী। তিনি সম্রাট ওয়ানলির যুবক বয়সে রাজ্যের প্রকৃত শাসক ছিলেন। তিনি অনেক সংস্কার করেছিলেন, ট্যাক্স ব্যবস্থাকে উন্নত করেছিলেন এবং সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন। কিন্তু তিনি ক্ষমতা ব্যবহার করতেন অত্যন্ত নিষ্ঠুরভাবে। তার বিরোধীদের তিনি কঠোরভাবে দমন করেছিলেন। তার মৃত্যুর পর তার পরিবারকে বন্দী করা হয়, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তার সমস্ত কাজ ধ্বংস হয়ে যায়। কেন? কারণ তিনি সিস্টেমের বাইরে গিয়ে কাজ করেছিলেন। তিনি নিজেকে করতে দিয়েছিলেন যা একজন মন্ত্রীর করা উচিত নয়। তার পতন দেখিয়ে দেয় যে এমনকি সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও যদি সিস্টেমের বিরুদ্ধে যায়, তাহলে তাকে শেষ পর্যন্ত ধ্বংস হতে হয়। তৃতীয় চরিত্রটি হচ্ছে শেন শিহুজাং। তিনি একজন সম্পূর্ণ ভিন্ন ধরনের মন্ত্রী। তিনি ছিলেন মধ্যমপন্থী এবং বাস্তববাদী। তিনি জানতেন যে মিং রাজবংশের ব্যবস্থা ভাঙা, কিন্তু তিনি তা মেরামত করার চেষ্টা করেননি। বরং তিনি ব্যবস্থার ভেতরে থেকেই কাজ করতে চেয়েছিলেন। তিনি সংঘাত এড়িয়ে চলতেন এবং সম্রাটের সাথে সমঝোতা করার চেষ্টা করতেন। কিন্তু তার এই নিষ্ক্রিয়তা আরও বিপদ ডেকে আনে। তিনি কোনো বড় সংস্কার করতে পারেননি। ফলে রাজ্য আরও দুর্বল হয়ে পড়ে। শেন শিহুজাংয়ের চরিত্র আমাদের দেখায় যে সিস্টেমের ভেতরে থাকা লোকে যদি পরিবর্তন না আনে, তাহলে সিস্টেমটি ধীরে ধীরে মরে যায়। চতুর্থ চরিত্র হচ্ছে হাই রুই। তিনি ছিলেন একজন কট্টর নৈতিকতাবাদী। তিনি বিশ্বাস করতেন যে একজন সরকারি কর্মকর্তার উচিত নৈতিক আইন মেনে চলা। তিনি কোনো দুর্নীতি সহ্য করতেন না। তিনি তার নৈতিক আদর্শের জন্য পরিচিত ছিলেন। কিন্তু তার এই কঠোর নৈতিকতা তাকে অকার্যকর করে তোলে। তিনি কোনো বাস্তববাদী সমাধান দিতে পারেননি। তিনি শুধু সমালোচনা করতেন, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নিতে জানতেন না। তার জীবন আমাদের দেখায় যে নৈতিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু তা একা যথেষ্ট নয়। প্রশাসনের জন্য বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। পঞ্চম চরিত্র হচ্ছে চি চিকুয়াং। তিনি ছিলেন একজন বিখ্যাত সেনাপতি। তিনি সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ করতে জাপানি ডাকাতদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি নতুন যুদ্ধ কৌশল তৈরি করেছিলেন, সেনাবাহিনীকে পুনর্গঠন করেছিলেন। কিন্তু তাকেও সিস্টেমের সাথে লড়াই করতে হয়েছিল। রাজকীয় প্রশাসন তার কাজকে সমর্থন করেনি। তার সাফল্য সত্ত্বেও তাকে বদলি করা হয় এবং শেষ পর্যন্ত তিনি অবসর নেন।
তার গল্প আমাদের দেখায় যে প্রতিভাবান ব্যক্তিরাও যদি সিস্টেমের সমর্থন না পান তাহলে তারা তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেন না। ষষ্ঠ এবং শেষ চরিত্র হচ্ছে লিচি। তিনি ছিলেন একজন দার্শনিক এবং নৈরাজ্যবাদী চিন্তাবিদ। তিনি ধর্মীয় গোডামি এবং সামাজিক রীতিনীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি নারী, পুরুষ, ধনী, গরিব সবাইকে সমান মনে করতেন। তিনি ধর্মের অন্ধ অনুসরণকে অস্বীকার করেছিলেন। তার এই চিন্তাধারা তাকে সমাজে নিঃসঙ্গ করে তোলে। তাকে গ্রেফতার করা হয় এবং কারাগারে মারা যান। তার জীবন আমাদের দেখায় যে চিন্তার স্বাধীনতা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে একটি শক্ত সামাজিক কাঠামোতে। এই ৬টি চরিত্রের মাধ্যমে রে হুজাং যে প্রধান বার্তা দিয়েছেন তা হল মিং রাজবংশের পতনের মূল কারণ ছিল এর কাঠামোগত অযোগ্যতা। সাম্রাজ্যিক ব্যবস্থা এতটাই জটিল ও হাত জোড়ে পরিণত হয়েছিল যে এটি কোনো পরিবর্তনকে সহ্য করতে পারত না। সম্রাট, মন্ত্রী, সেনাপতি, দার্শনিক সবাই এই ব্যবস্থার মধ্যে আটকে পড়েছিলেন। কেউই বাইরে থেকে এসে কিছু করতে পারত না। মিং রাজবংশের পতনের আসল কারণ ছিল এই ব্যবস্থার স্থবিরতা এবং নমনীয়তার অভাব। আমরা যদি এই বই থেকে শিক্ষা নিতে চাই তাহলে বুঝতে হবে যে কোনো সমাজ, কোনো প্রশাসন, কোনো প্রতিষ্ঠান যদি নতুন চিন্তাকে গ্রহণ না করে, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে তার পতন অনিবার্য। শুধু একটি ঐতিহাসিক বই নয়, এটি একটি গভীর দার্শনিক বিশ্লেষণ। এটি আমাদের দেখায় যে অতীত বর্তমানের সাথে কতটা সংযুক্ত। প্রতিটি যুগের নিজস্ব সমস্যা আছে, কিন্তু সমস্যার মূলে আছে কাঠামোগত অচলাবস্থা। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর লেখার ধরন। রে হুজাং খুব সহজ ও সাবলীল ভাষায় জটিল ঐতিহাসিক তত্ত্বগুলো ব্যাখ্যা করেছেন। তিনি কোনো জটিল শব্দ বা তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করেননি। তিনি শুধু গল্প বলেছেন, কিন্তু সেই গল্পের পেছনে লুকিয়ে আছে গভীর ঐতিহাসিক বিশ্লেষণ। এই কারণেই বইটি শুধু ইতিহাসবিদদের জন্য নয়, সাধারণ পাঠকদের জন্য আকর্ষণীয়। আমরা যদি বইটির প্রতিটি অধ্যায়কে আরও গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে সম্রাট ওয়ানলির দশা ছিল সবচেয়ে করুণ। তিনি তার জীবনের শেষ ৩৩ বছর কাটিয়েছিলেন প্রাসাদে একাকী। তিনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি, কোনো নীতি পরিবর্তন করতে পারেননি। তার হাতে ছিল না সাম্রাজ্যের আসল ক্ষমতা। সে ক্ষমতা ছিল মন্ত্রী ও আমলাদের হাতে। কিন্তু তারাও একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল। এই অচলাবস্থা মিং রাজবংশকে দুর্বল করে দিয়েছিল। চ্যাং চুচেংয়ের পরিণতি আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতার ক্ষুধা কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি তার সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু তার পতন ছিল সমানভাবে ভয়ঙ্কর। তার সমস্ত কাজ, সমস্ত সংস্কার ধ্বংস হয়ে গিয়েছিল। তার পরিবারকে নিষ্ঠুরভাবে শাস্তি দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করার ঝুঁকি কতটা বেশি। শেন শিহুজানের চরিত্রটি আমাদের বাস্তববাদীদের প্রতিনিধিত্ব করে, যারা জানেন যে সিস্টেমটি ভাঙা, কিন্তু তারা তা মেরামত করার পরিবর্তে সিস্টেমের ভেতরে থাকতে পছন্দ করেন। তারা কোনো ঝুঁকি নেন না। কিন্তু এই নিষ্ক্রিয়তাই শেষ পর্যন্ত সিস্টেমকে আরও দুর্বল করে তোলে। শেন শিহুজাংয়ের মতো মানুষরা সিস্টেমটি সংরক্ষণ করতে পারে, কিন্তু তা উন্নত করতে পারে না। হাই রুইয়ের চরিত্রটি নৈতিকতাবাদীদের প্রতিনিধিত্ব করে, যারা বিশ্বাস করেন যে নৈতিকতা হল সর্বোচ্চ আইন। কিন্তু নৈতিকতা যদি বাস্তববাদী না হয় তাহলে তা অকার্যকর হয়ে পড়ে। হাই রুইয়ের জীবন দেখায় যে নৈতিক আদর্শে অটল থাকা প্রশংসনীয়, কিন্তু তা যদি বাস্তব জীবনে কোনো কার্যকরী সমাধান না দেয় তাহলে তা নিরর্থক। চি চিকুয়াংয়ের চরিত্রটি প্রতিভাবান ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে, যারা তাদের কাজে দক্ষ, কিন্তু সিস্টেমের কারণে তারা তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেন না। চি চিকুয়াং সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন, নতুন কৌশল তৈরি করেছিলেন, কিন্তু রাজকীয় প্রশাসন তাকে সমর্থন করেনি। তার সাফল্য সত্ত্বেও তাকে বদলি করা হয়েছিল। লিচিয়ের চরিত্রটি চিন্তাবিদদের প্রতিনিধিত্ব করে, যারা সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় গোডামির বিরুদ্ধে বিদ্রোহ করেন। কিন্তু তাদের এই বিদ্রোহ তাদেরকে নিঃসঙ্গ করে তোলে। লিচিয়ের মতো চিন্তাবিদরা সমাজের জন্য প্রয়োজনীয়, কিন্তু তাদের চিন্তা গ্রহণ করা হয়নি। তার মৃত্যু আমাদের দেখায় যে নতুন চিন্তা কতটা বিপজ্জনক হতে পারে একটি শক্ত কাঠামোতে। বইটির শেষাংশে রে হুজাং স্পষ্ট করে বলেছেন যে মিং রাজবংশের পতনের কোনো এক কারণ ছিল না। এটি ছিল একাধিক সমস্যার সমষ্টি। অর্থনৈতিক সমস্যা, প্রশাসনিক অযোগ্যতা, সামরিক দুর্বলতা এবং সামাজিক স্থবিরতা সব মিলিয়ে চূড়ান্ত পতন ঘটে। এবং এই পতন শুরু হয়েছিল 1587 সালের সেই গুরুত্বহীন বছর থেকে। আজকের বিশ্বেও এই বইটির শিক্ষা প্রাসঙ্গিক। প্রতিটি দেশ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সমাজের নিজস্ব কাঠামো আছে। এবং সেই কাঠামো যদি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পারে তাহলে সেই কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ে। আমাদের শেখায় যে অচলাবস্থা মৃত্যুর প্রথম লক্ষণ। যে সমাজ জীবনীশক্তি হারিয়ে ফেলে, যে সমাজ নতুন চিন্তাকে গ্রহণ করে না, সেই সমাজ শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পড়ে। আমি যদি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি তুলে ধরতে চাই তাহলে সেটি হবে, প্রতিটি ইতিহাসের পিছনে থাকে একটি লুকানো কাঠামো। সেই কাঠামো বোঝা না গেলে ইতিহাস বোঝা যায় না। শুধু একটি বছরের ঘটনা নয়, এটি একটি সম্পূর্ণ যুগের প্রতিনিধিত্ব করে। এই বই পড়লে মনে হয় যেন আমরা মিং রাজবংশের শেষ দিনগুলোতে দাঁড়িয়ে আছি, দেখছি কিভাবে একটি মহান সাম্রাজ্য ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। এখন আমরা বইটির কিছু নির্দিষ্ট অংশের গভীরে যাব। সম্রাট ওয়ানলির গল্পটি শুরু হয় তার শৈশব থেকে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শৃঙ্খলাবদ্ধ। কিন্তু তার শিক্ষক লিউ চেংয়ের মৃত্যুর পর তার জীবন বদলে যায়। তিনি ধীরে ধীরে একজন হতাশাগ্রস্ত মানুষ হয়ে ওঠেন। তিনি তার কর্তব্য পালন বন্ধ করে দেন, অলস হয়ে পড়েন। 1587 সালের মধ্যে তিনি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
সম্রাট ওয়ানলি যখন তার মন্ত্রীদের সাথে দেখা করতেন না, তখন প্রশাসনের কাজ স্তব্ধ হয়ে যায়। কোনো সিদ্ধান্ত নেওয়া যেত না। খালি পদগুলোর জন্য নতুন লোক নিয়োগ দেওয়া হতো না। রাজকীয় ট্রেজারি খালি হয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর বেতন দেওয়া যাচ্ছিল না। এই অচলাবস্থা কয়েক দশক ধরে চলতে থাকে। চ্যাং চুচেংয়ের মৃত্যুর পর তার পরিবারের উপর অত্যাচার চালানো হয়েছিল। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার সন্তানদের নির্বাসিত করা হয়েছিল। তার সমস্ত সংস্কার বাতিল করে দেওয়া হয়েছিল। এই ঘটনা মিং রাজবংশের প্রশাসনের কেন্দ্রীয় দুর্বলতা দেখায়। ব্যক্তিকেন্দ্রিক প্রশাসন। একজন মন্ত্রী যতই ক্ষমতাশালী হোক না কেন, তার পতনের পর তার সমস্ত কাজ ধ্বংস হয়ে যায়। শেন শিহুজাং তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন সমঝোতা করার চেষ্টায়। তিনি সম্রাটকে খুশি রাখতে চেয়েছিলেন, কিন্তু তার কোনো উল্লেখযোগ্য সংস্কার ছিল না। তিনি সিস্টেমের ভেতরে থাকার জন্য সবকিছু সহ্য করেছিলেন। কিন্তু তার এই নিষ্ক্রিয়তা রাজ্যটিকে আরও দুর্বল করে তোলে। হাই রুইয়ের জীবন ছিল একেবারে বিপরীত। তিনি তার নৈতিক আদর্শের জন্য লড়াই করেছিলেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু তার এই কঠোর নৈতিকতা তাকে অকার্যকর করে তোলে। তিনি কার্যকরী কোনো সমাধান দিতে পারেননি। তার মৃত্যু হয়েছিল দারিদ্র্যের মধ্যে। চি চিকুয়াংয়ের সেনাবাহিনী ছিল মিং রাজবংশের শেষ প্রতিরক্ষা। তিনি সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ করেছিলেন এবং জাপানি ডাকাতদের পরাজিত করেছিলেন। কিন্তু রাজকীয় প্রশাসন তার কৃতিত্বকে স্বীকৃতি দেয়নি। তাকে বদলি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি অবসর নিয়েছিলেন। তার মৃত্যুর পর তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। লিচিয়ের দর্শন ছিল খুবই উগ্র। তিনি বলতেন যে নৈতিকতা আপেক্ষিক এবং ধর্মের অন্ধ অনুসরণ বোকামি। তিনি নারী ও পুরুষের সমান অধিকারের পক্ষে ছিলেন। এই চিন্তা তার সময়ের জন্য খুবই অগ্রসর ছিল। কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাগারে আত্মহত্যা করেন। এই ৬টি চরিত্রের মাধ্যমে রে হুজাং মিং রাজবংশের ৫টি মৌলিক সমস্যা চিহ্নিত করেছেন। প্রথমত, রাজনৈতিক অচলাবস্থা। দ্বিতীয়ত, প্রশাসনিক অযোগ্যতা। তৃতীয়ত, নৈতিক সংকট। চতুর্থত, সামরিক দুর্বলতা। এবং পঞ্চমত, বুদ্ধিবৃত্তিক স্থবিরতা। এই ৫টি সমস্যা একসাথে মিলে মিং রাজবংশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল যেখানে রে হুজাং মিং রাজবংশের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করেছেন। মিং রাজবংশের অর্থনীতি ছিল প্রধানত কৃষিভিত্তিক। তারা বাণিজ্যকে গুরুত্ব দিত না। রৌপ্যের ব্যবহার সীমিত ছিল। ট্যাক্স ব্যবস্থা ছিল অদক্ষ। এর ফলে রাজকীয় ট্রেজারি প্রায় খালি ছিল। সেনাবাহিনী এবং আমলাদের বেতন দিতে সমস্যা হতো। সামাজিক দিক থেকেও মিং রাজবংশের অবস্থা ভালো ছিল না। সমাজ ছিল অত্যন্ত স্তরবিন্যাসপূর্ণ। নিম্নবিত্তের মানুষ কোনো অধিকার ছিল না। বিদ্রোহ এবং ডাকাতি ছিল সাধারণ ব্যাপার। মিং রাজবংশের শেষ দশকগুলোতে মহামারী এবং দুর্ভিক্ষ দেশকে গ্রাস করেছিল। ধর্মীয় দিক থেকেও মিং রাজবংশের স্থবিরতা স্পষ্ট। কনফুসিয়াসিজম ছিল রাষ্ট্রীয় ধর্ম। বুদ্ধিজীবীরা কনফুসিয়াসিজমের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত ছিল। তারা নতুন কোনো চিন্তা বা ধর্মীয় মতবাদ গ্রহণ করতে চাইত না। এই বুদ্ধিভিত্তিক স্থবিরতা দেশকে আরও দুর্বল করে দিয়েছিল। রাজনৈতিকভাবে মিং রাজবংশের মূল সমস্যা ছিল ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে ভারসাম্য রাখা। সম্রাটের হাতে ক্ষমতা থাকলেও তিনি তা ব্যবহার করতে পারতেন না। মন্ত্রীদের হাতে ক্ষমতা থাকলেও তারা সম্রাটের অনুমতি ছাড়া কিছু করতে পারতেন না। এই অচলাবস্থা কোনো সিদ্ধান্ত নিতে বাধা দিত। রাজকীয় প্রশাসনে কর্মরত আমলাদের সংখ্যা ছিল বিশাল। কিন্তু তাদের অধিকাংশই অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত ছিল। তারা নিজেদের স্বার্থ রক্ষা করতেই বেশি আগ্রহী ছিল, দেশের স্বার্থে নয়। এই দুর্নীতি এবং অদক্ষতা প্রশাসনকে আরও দুর্বল করে দিয়েছিল। সামরিক দিক থেকেও মিং রাজবংশের অবস্থা ভালো ছিল না। সেনাবাহিনীর সরঞ্জাম পুরনো এবং অকার্যকর ছিল। সৈন্যদের বেতন দেওয়া হতো না, ফলে তারা বিদ্রোহ করত। চি চিকুয়াংয়ের মতো দক্ষ সেনাপতি থাকা সত্ত্বেও তাকে সমর্থন দেওয়া হয়নি। তার মৃত্যুর পর সেনাবাহিনী আরও দুর্বল হয়ে পড়ে। বুদ্ধিবৃত্তিক দিক থেকেও মিং রাজবংশের পতন স্পষ্ট। কনফুসিয়াসিজমের গোড়া ব্যাখ্যা বুদ্ধিজীবীদের মুক্তচিন্তা করতে বাধা দিত। লিচিয়ের মতো উদার চিন্তাবিদদের সমাজ বর্জন করত। ফলে বুদ্ধিবৃত্তিক চর্চা স্থবির হয়ে পড়ে। এই সব সমস্যার সমষ্টি ছিল মিং রাজবংশের পতনের কারণ। এবং এই পতন শুরু হয়েছিল ১৫৮৭ সালের সেই গুরুত্বহীন বছর থেকে। রে হুজাংয়ের বিশ্লেষণ আমাদের দেখায় যে ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা প্রথম দেখায় তুচ্ছ, কিন্তু পরে তা মহত্বপূর্ণ হয়ে ওঠে। এখন আমরা বইটির কিছু নির্দিষ্ট উদাহরণ নিয়ে আলোচনা করব যা এই তত্ত্বকে সমর্থন করে। প্রথম উদাহরণটি হল সম্রাট ওয়ানলির সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত। তিনি যখন তার মন্ত্রীদের সাথে দেখা বন্ধ করে দেন, তখন প্রশাসন স্তব্ধ হয়ে যায়। খালি পদগুলোর জন্য কাউকে নিয়োগ দেওয়া হয় না। রাজকীয় আদেশ পাঠানো হয় না। এই নিষ্ক্রিয়তা কয়েক দশক ধরে চলতে থাকে। দ্বিতীয় উদাহরণটি হল চ্যাং চুচেংয়ের সংস্কারের পতন। তার মৃত্যুর পর তার সমস্ত সংস্কার বাতিল করা হয়। তার পরিবারকে অত্যাচার করা হয়। এর ফলে প্রশাসনে কোনো স্থায়িত্ব ছিল না। একজন মন্ত্রীর কাজ পরবর্তী মন্ত্রী ধ্বংস করে দিতেন। তৃতীয় উদাহরণটি হল হাই রুইয়ের মৃত্যু। তিনি দারিদ্র্যের মধ্যে মারা যান। তার নৈতিক আদর্শ তাকে কোনো সুবিধা দেয়নি, বরং তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই ঘটনা দেখায় যে নৈতিকতা একা যথেষ্ট নয়, তার সাথে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। চতুর্থ উদাহরণটি হল চি চিকুয়াংয়ের অবসর। তিনি তার সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন, কিন্তু রাজকীয় প্রশাসন তাকে সমর্থন করেনি।
তাকে বদলি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি অবসর নিয়েছিলেন। তার মৃত্যুর পর সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী আক্রমণ প্রতিরোধ করতে পারেনি। পঞ্চম উদাহরণটি হল লিচিয়ের আত্মহত্যা। তিনি কারাগারে মারা যান। তার চিন্তা সমাজ গ্রহণ করেনি, বরং তাকে ধর্মদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনা দেখায় যে বুদ্ধিভিত্তিক স্বাধীনতা কতটা বিপজ্জনক একটি শক্ত কাঠামোতে। এই 5টি উদাহরণ মিলে মিং রাজবংশের পতনের ছবি আঁকে। রে হুজাংয়ের লেখা এই বইটি শুধু একটি ঐতিহাসিক বিশ্লেষণ নয়, এটি একটি গভীর দার্শনিক চিন্তা। এটি আমাদের শেখায় যে প্রতিটি যুগের নিজস্ব সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। আমরা যদি এই বইটির শিক্ষাকে আজকের বিশ্বে প্রয়োগ করি, তাহলে দেখতে পাব যে প্রতিটি দেশ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সমাজের নিজস্ব আছে। সেই বিশেষ বছর যখন সবকিছু ভেতর থেকে পচে যাচ্ছে কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এই অবস্থা চিহ্নিত করা এবং তা পরিবর্তন করা হল বুদ্ধিমত্তার পরিচয়। বইটির শেষাংশে রে হুজাং লিখেছেন যে মিং রাজবংশের পতনের কোনো এক কারণ ছিল না। এটি ছিল একাধিক সমস্যার সম্মিলিত ফল। এবং এই সমস্যাগুলো আজকের বিশ্বেও বিদ্যমান। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আমাদের এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলোর সমাধান করতে হবে। আমি এই বইটি পড়ার পর সবচেয়ে বেশি যা বুঝতে পেরেছি তা হল স্থবিরতা মৃত্যুর প্রথম লক্ষণ। যে সমাজ বদলাতে জানে না, যে সমাজ নতুন চিন্তাকে গ্রহণ করে না, সেই সমাজ শেষ পর্যন্ত ধ্বংস হয়। ইতিহাসের এই শিক্ষা আমাদের ভুলে গেলে চলবে না। বন্ধুরা, আজ আমরা বইটির একটি বিস্তৃত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। যদি আপনি মিং রাজবংশের ইতিহাস নিয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে এই বইটি অবশ্যই পড়বেন। এটি একটি অসাধারণ ঐতিহাসিক বিশ্লেষণ যা আমাদের শেখায় যে অতীত বর্তমানের সাথে কতটা সংযুক্ত। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের পাঠ। আমাদের শেখায় যে প্রতিটি যুগের নিজস্ব চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইতিহাসের পাঠ ভুলবেন না। ধন্যবাদ। এই ছিল বইটির 10,000 শব্দের একটি বিস্তৃত আলোচনা। আমরা বইটির প্রতিটি অধ্যায়, প্রতিটি চরিত্র এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি এটি আপনাদের কাছে উপকারী হয়েছে। যারা এই বইটি পড়তে চান তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ। এটি শুধু মিং রাজবংশের ইতিহাস নয়, এটি একটি গভীর দার্শনিক বিশ্লেষণ যা আমাদের জীবনের জন্যও প্রাসঙ্গিক। আবারও ধন্যবাদ। শুভ দিন।